রবীন্দ্রনাথ যেন সাবলীলভাবে সারা জীবন একই ভঙ্গিমায় কথা বলে গেলেন, যেটা মাঝে মাঝে আমাদের আধুনিক জীবনে এসে মনে হতে পারে যে একটু প্যান প্যানে সুর রয়েছে, কিন্তু জীবনানন্দের কবিতা পড়তে গেলে আপনি একটু ভিন্ন স্বাদ পেতে পারেন। রঙের স্বাদ, অনুভবের স্বাদ, একটু পরিবর্তনশীল ভাবনা চিন্তা, দৃষ্টিকোণ বদলে যাওয়ার একটা যে আনন্দ, সেটা আপনি পেতে পারেন। চলুন আজকে আপনাদের সামনে আমি একটা বিশেষ কবিতা তুলে ধরি, যেটি ক্লাস 9-এর মধ্যে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পর্ষদের যে পাঠ্যসূচি ক্লাস 9-এর, সেখানে রয়েছে আকাশে 7টি তারা কবিতা। বলুন, আকাশে 7টি তারা বলতে এক কথায় কী বোঝাতে চাইছে? সপ্তর্ষি মণ্ডল, তাই তো? আচ্ছা, এবার সপ্তর্ষি মণ্ডলকে দেখে কবি এই কবিতায় যে বর্ণনটা করছেন, সেটিকে যদি এরকমভাবে চিত্র আঁকা যায় যে সপ্তর্ষি মণ্ডল যখন আকাশে ফুটে উঠেছে, অর্থাৎ 7টা তারা যখন আকাশের মধ্যে দেখলেন কবি তখন কিন্তু ঘাসেরই বিছানায় বসে রয়েছেন, অর্থাৎ ফাঁকা কোনো নিরিবিলি কোনো একটি স্থানে বা নির্জন কোনো স্থানে হয়তো কবি বসে আছেন ঘাসের উপরে, আর সেই সময় সন্ধ্যা পড়ছে, তাই তো? অর্থাৎ তিনি একটি সন্ধ্যার ছবি আঁকছেন। এখন একটা সন্ধ্যাকে সুন্দর থেকে আরও সুন্দরতর করে তোলার জন্য কবি কত কিছুর ভাবার চেষ্টা করছেন, কত প্রকার শব্দের উপকরণ হিসেবে কত প্রকার শব্দকে ব্যবহার করছেন এই কবিতায়, সেইটা হচ্ছে অদ্ভুত বিষয়। আনন্দের সাথে এই কবিতাকে তখন আমরা উপলব্ধি করতে পারি, যখন এই কবিতার প্রত্যেকটি শব্দ আমাদের পরিচিত থাকবে, আমাদের একেবারে কাছাকাছি যেন আমরা প্রত্যেকটা দিন এই সব শব্দের সাথে, এই সব বিষয়বস্তুগুলোর সাথে জীবন যাপন করি, অথচ যেন কখনো কখনো মনে হতো এই শব্দের শাক, এই শব্দের মাছ, এই নামের জীব জন্তু, পশু পাখি, পতঙ্গ, ফুল, গাছ, এইসব কি সাহিত্যে জায়গা পাওয়ার উপযুক্ত? সাহিত্যে তো গোলাপ ফুল অনেক জায়গা পেয়েছে, কিন্তু মুথা বলে যে এক প্রকার ঘাস আছে, বট ফল অকারণে বসে থাকে, কোনো ব্যবহারে লাগছে না, সেটারও যে গুরুত্ব রয়েছে কবিতায়। অর্থাৎ আবার জঙ্গলের মধ্যে পাখিরা যে লাল রঙের ফল খায়, সেই ফলটারও যে গুরুত্ব রয়েছে, সেই ফলটাও যে কবিতায় স্থান করে নিতে পারে, এইটা আমাদের পরিচয় করে দিলেন এই বিষয়টার সাথে জীবনানন্দ। তখন আমাদের ভালো লাগে, আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের কাছাকাছি বাস করা প্রত্যেকটি শব্দ যেন আমাদের কাছে স্পষ্ট আকার পায়, এক একটি দেহ পায়, তখন আমাদের ভালো লাগে। তো আজকের যে কবিতাটির আলোচনা, আকাশে 7টি তারা, জীবনানন্দ দাশের লেখা, এই কবিতাটি কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার ভেবে দেখুন, রূপসী তো কোনো মেয়ে হতে পারে, বাংলা কেন হচ্ছে? পুরো বাংলাদেশের বর্ণনা করছেন কবি, যে পুরো বাংলাদেশ যে রূপসী নারীর মতো, তার কাছে, তার নজরে যেভাবে পুরো বাংলাদেশ ধরা দিয়েছে, যে রূপ নিয়ে, যে নারীর রূপ নিয়ে, যে রূপের রূপ নিয়ে, সেই রূপসী বাংলাকে অন্য কেউ দেখেননি, কবি দেখেছেন। কি অদ্ভুত চিত্র! এবং এই কাব্যগ্রন্থের ভেতরে থাকা প্রত্যেকটি কবিতা বাংলাদেশের বিভিন্ন ধরনের সৌন্দর্যকে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি কবিতা হচ্ছে আকাশে 7টি তারা। আর আকাশে 7টি তারা যখন তিনি রচনা করছেন, আমরা বুঝতে পারছি তারা কখন উদিত হয় আকাশে? সন্ধ্যার সময়। অর্থাৎ কবি কোনো একটি সন্ধ্যার বর্ণনা করতে চাইছেন, এটুকু আমরা বুঝতে পারলাম। এবার কবি বলছেন সন্ধ্যাটা কেমন? শান্ত নীল সন্ধ্যা। সন্ধ্যাটা কেমন? শান্ত এবং নীল, অর্থাৎ তিনি নির্জন জায়গায় আছেন, সন্ধ্যাটাকে পুরোপুরি উপভোগ করছেন। এবার তিনি বলছেন, জানেন এই সন্ধ্যাটা যখন হয়, পশ্চিম আকাশে যে সূর্যাস্ত হয়, তখন মাঝে মাঝে দেখবেন আকাশের রঙটা পুরো লাল টকটকে হয়ে যায়। কবি এবার কি বলছেন, যে এই লাল রঙটা হচ্ছে কামরাঙা ফলের মতো। কামরাঙা এক প্রকারের ফল, মোটামুটি ধরা যায় যে কি এগুলো পাখি খাওয়া, যে জঙ্গলের গভীর জঙ্গলে পাওয়া যায় যে ফলগুলো, যেগুলো পাখি খায়, সেই ফলগুলো যে ভীষণ লাল রঙের টকটকে হয়। কবি অনুভব করছেন পশ্চিম আকাশে যখন সূর্যাস্ত হচ্ছে, তখন আকাশে মেঘের রং একেবারে কামরাঙা ফলের মতো হয়ে গেছে। আবার কবি দেখছে যে মেঘ যখন একেবারে যেন সূর্য যখন অস্ত যাচ্ছে, ঠিক সেই সময় গঙ্গাসাগরের জল, অর্থাৎ জলাশয়গুলোতে সূর্যের যে আলোটা প্রতিবিম্ব ফেলছে, সেইখানে দেখা যাচ্ছে যে যেন জলের মধ্যে আগুন লেগে গেছে। কিন্তু কবি আবার এই আগুন বা এই লাল রঙকে তুলনা করছেন অন্য কিছুর সাথে। কিসের সাথে? মৃত মনিয়া পাখির রক্তের সঙ্গে তুলনা করছেন। কবি অনুভব করছেন
পশ্চিম দিকে সূর্যাস্ত যখন যাচ্ছে, মেঘটা যেন কামরাঙা ফলের মতো লাল টকটকে। আর তিনি অনুভব করছেন যে সূর্যাস্তের রং যখন জলাশয়ে বা গঙ্গাসাগরের জলে পড়ছে, তখন সম্পূর্ণ জল যেন লাল হয়ে যাচ্ছে মৃত মনিয়া পাখির মতো, বা মৃত মনিয়া পাখির লাল রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। এবং তিনি বলছেন এই সময় তিনি সন্ধ্যাকে উপভোগ করছেন। সন্ধ্যা একটু একটু করে নামছে। সন্ধ্যা তো এমন তো নয় যে দিন আছে আর হঠাৎ করে সন্ধ্যা লাফিয়ে নেমে গেল। সন্ধ্যা একটু একটু করে আসে। সন্ধ্যা তার মধ্যেকার যে অন্ধকারটা সেটা একটু একটু করে নামায়। এবং কবি লক্ষ্য করছেন প্রথমে সন্ধ্যা যেন একটি মেয়ের আকারে তার সামনে দাঁড়াচ্ছে, কেশবতী কন্যা। কেশ অর্থাৎ চুল, চুলের রং কালো, সন্ধ্যার রং মোটামুটি কালো। এবং কবি ধারণা করছেন বা কবি অনুভব করছেন যে এই সন্ধ্যা যেন হচ্ছে একটি এলোকেশী মেয়ে বা কেশবতী কন্যা, যে তার নিজের চুলের ঝাপটা দিয়ে পুরো বাংলার মধ্যে, বাংলাদেশের মধ্যে ধীরে ধীরে সন্ধ্যা নামাচ্ছেন। চুলগুলো যেন কবির চোখের উপরে, কবির মুখের উপরে ধীরে ধীরে নামছে, অর্থাৎ সন্ধ্যা যেন ধীরে ধীরে সারা শরীর ছুঁয়ে ফেলছে, অন্ধকারটা যেন ধীরে ধীরে কবিকে ঢেকে ফেলছে। এমনই একটি চমৎকার সুন্দর তিনি ছবি আঁকছেন। হঠাৎ করে তিনি বলছেন যে এই সন্ধ্যা মেয়েটি কেবলমাত্র চুল নামাচ্ছে কবির উপরে নয়, পুরো প্রকৃতির উপরে। হিজল, জাম, কাঁঠাল এইসব গাছের ডালে ডালে সন্ধ্যা নামছে, যেন এই কেশবতী কন্যা একবার করে চুম্বন দিচ্ছেন প্রত্যেকটি ডালে, আর প্রত্যেকটি গাছ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। এমনই চমৎকার ছবি আঁকছেন। আর কবি বলছেন এই মেয়েটিকে বাংলার কোনো পথঘাট দেখেনি, কিন্তু আমি দেখেছি। অর্থাৎ কবি দেখেছেন, অর্থাৎ এই দেখা বাস্তবে তো সেইটি কোনো মেয়ে নয়, বাস্তবে জ্যান্ত জলজ্যান্ত কোনো মেয়ে নয়, এই হচ্ছে একটি কল্পনার মেয়ে। অর্থাৎ যে মানুষ কল্পনা শক্তির প্রবণ, যার মধ্যে কল্পনা হই, যে মানুষ ছবি আঁকতে পারেন মনে মনে, সেই মানুষের মধ্যেই না এই ধরনের ফিলিংস বা অনুভব আসবে। সব মানুষের মধ্যে তো আসবে না। তাই তিনি বলছেন বাংলাদেশের কোনো মানুষ, কোনো পথঘাট এই মেয়েটিকে দেখেনি, কবি দেখেছেন, কারণ কবি কল্পনাপ্রবণ। আর বাংলাদেশের সব মানুষ যে কল্পনাপ্রবণ হবে তেমন তো নয়। অনেক মানুষ অলস, অনেক মানুষের অনুভব শক্তিই নেই। এই কারণে কবি গর্ব অনুভব করছেন। এরপরে কিন্তু কবি এখানে থেমে থাকছেন না। এইবার যেমনটা বলেছিলাম যে কবি কেবলমাত্র সাদামাটা কোনো বর্ণনা দিয়ে কিন্তু শান্ত হন না। তিনি বাংলার পথঘাট ঘুরে ঘুরে এমন কিছু শব্দ জোগাড় করেন যা তার কবিতার সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি করে দেয়। কীরকম শব্দ? কবি কি বলছেন এই কবিতায়, যে নরম ধানের ঘ্রাণ। কি অদ্ভুত আবেগ রয়েছে এখানে, ভাবুন। ধান যখন শিশু অবস্থায় সবে শস্যটা ফলেছে, সেই সময় যে নরম ধান আর সেটার গন্ধ, কি অদ্ভুত ফিলিংস রয়েছে এখানে। এরপরে তিনি বলছেন কলমির ঘ্রাণ, কলমি শাক সেটার গন্ধ। এরপরে তিনি বলছেন বিভিন্ন মাছের নাম যেগুলো আমরা সাধারণত জানি না, যেমন সরপুঁটি মাছ, এই ধরনের সরপুঁটি মাছ, এগুলোর কথা বলছেন। এই মাছের যে নিজস্ব গন্ধ আছে না, আমি এটা বলছি না যে মাছের গন্ধ মানে মাছের আঁশের গন্ধ, একেবারে মাছ জাতীয় এলাকাগুলোতে গিয়ে আর একদম মেছো গন্ধ শরীরে মাখতে বলছেন না কবি। কবি বলছেন ছোট ছোট শিশু মাছ যখন জলের মধ্যে খেলা করে, তার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকে চোখ এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেন অনুভব করতে চাইছেন কবি। আর বলছেন সরপুঁটিদের গন্ধ, কলমি শাকের গন্ধ, নরম ধানের যে গন্ধ। এবং তিনি এও বলছেন কোনো কিশোরী হয়তো শীতকালে সবে চাল ধুচ্ছে, আর চাল ধুয়ে ওঠার পর তার যে ঠান্ডা শীতল হাত, সেখান থেকে চালের গন্ধ বেরোচ্ছে, আর ঠান্ডা শীতল হাতের যে গন্ধ, সেইটাকে কবি অনুভব করছেন। এবার কিশোরীর সাথে সাথে আরও একজন কিশোরের কথা বলছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই কিশোর কিশোরীর মধ্যে কোনো প্রেম জাতীয় বিষয় ছিল, অথবা অভিমানের বিষয় আছে, জীবনের সন্ধ্যা নামছে, সেই সময় দুইজন বিচ্ছিন্ন হচ্ছে, হাত উঠে আসছে, হাতের গন্ধ পাচ্ছেন কিশোরীর। আর তারপর দেখা যাচ্ছে একজন কিশোর হেঁটে চলে যাচ্ছে অন্যত্র, এবং হাঁটার ফলে তার পায়ে দোলে যাচ্ছে যে ঘাসগুলো, অর্থাৎ যে ঘাসগুলো মুষড়ে যাচ্ছে, সেই ঘাসগুলো থেকে যে গন্ধ বেরোচ্ছে, কবি সেটাকে সারা শরীর দিয়ে যেন উপভোগ করছেন।
এমন চমৎকার ছবি, হাঁসের পালকের কথা বলছেন তিনি, এমন সব চমৎকার সুন্দর সুন্দর ছবি তিনি আঁকছেন এবং হঠাৎ করে তিনি গাছগাছালির কথা বলছেন, বট ফলের কথা বলছে। যে বট গাছ দানবের মতো সারা শরীর নিয়ে, দীর্ঘকায় শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে, আর সে যখন ভাবছে তার ফল তো মানুষ ততটা ব্যবহার করে না বা তার ফল তো ততটা কাজে লাগছে না, এই যে ব্যথা বেদনা বট ফলের মধ্যে রয়েছে, কবি সেটা অনুভব করছেন। কবি দেখতে চাইছেন অন্যত্র অন্য গাছগুলো যে পরিমাণে ছোট, কিন্তু তারা যে ফল দেয় সেটা মানুষের যে কল্যাণ করে, মানুষ বা জীব সংসার যে সেটাকে গ্রহণ করে, তাতে সেই গাছগুলোর সন্তুষ্টি। কিন্তু যে গাছের ফল, যে গাছ এত দীর্ঘকায় অথচ তার ফলটা কোনো কাজে লাগছে না বা বিশেষ কোনো কাজে লাগছে না, তখন সেই ফলটা বা সেই গাছের কিন্তু একটা বেদনা রয়েছে। কবি অনুভব করছেন বট ফলের মধ্যে যে নীরব বেদনা, এই সব কিছুকে নিয়ে বাংলার সন্ধ্যা। আর সেই সময় কবি বসে আছেন ঘাসের মধ্যে, আর আকাশে 7টি তারা দেখা দিয়েছে। এমনি হঠাৎ করে কবি ঘাসের মধ্যে বসে আছেন একটি সন্ধ্যার সময়, আর সন্ধ্যার ছবিকে আঁকার জন্য কবি এই রকম সব অদ্ভুত অদ্ভুত কথা ভাবলেন এবং অসাধারণ একটি কবিতা লিখলেন, 14 লাইনের কবিতা। এবং দেখা মাত্র আমরা মনে করতে পারি এটি চতুর্দশপদী কবিতা, অর্থাৎ সনেট, 14 লাইনের সনেট। কিন্তু এটি সনেট নয়, এটা বুঝতে হবে। কারণ সনেট বা চতুর্দশপদী কবিতা কেবলমাত্র 14 লাইনের কবিতাকেই বলে না, এটার কিছু রীতি আছে, কিছু পদ্ধতি আছে, কিছু নিয়ম থাকে চতুর্দশপদী কবিতা বা সনেট লিখতে গিয়ে। কবি কিন্তু সমস্ত কড়া সেই নিয়মগুলো, ছন্দের রীতিগুলো কিন্তু মেনে চলেননি। তিনি সাদামাটায় একটি কবিতা লিখেছেন এবং সেটি 14 লাইনের কবিতা। এই হলো আকাশে 7টি তারা কবিতার একেবারে গভীর অর্থ। এবার আমরা কবিতাটিকে পড়ে তারপরে সেটা সংক্ষেপে একটু অর্থ উদ্ধার করার চেষ্টা করি, কেমন? আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। স্পষ্ট সেই একই কথা। কবি বসে আছেন ঘাসের মধ্যে, সেই সময় সন্ধ্যা হচ্ছে, তিনি দেখছেন আকাশের মধ্যে 7টি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল দেখা দিয়েছে। আর সেই সময় তিনি অনুভব করছেন সূর্যাস্তের রং, আকাশের রং, আর সেই আকাশের রং থেকে যে আলো বিচ্ছুরিত হয়ে জলের মধ্যে পড়ছে গঙ্গাসাগরের জলে, সেইখানে সেই ছবিটিকে দেখে তিনি ভাবছেন মৃত মণিয়া পাখির মতো লাল হয়ে গেছে জল। এইসব কথা ভাবছেন এবং তিনি অনুভব করছেন এই সন্ধ্যা হচ্ছে আসলে একটি কেশবতী, মানে বড় চুলওয়ালা যে মেয়ে বা এলোকেশী মেয়ে যেন আকাশের মধ্যে এসেছে। এই সন্ধ্যা আসলে এলোকেশী মেয়ে, বা এলোকেশী মেয়ে বলতে আসলে এই সন্ধ্যাটিকে কবি কিন্তু নির্ণয় করেছেন। আমার চোখের পরে, এই ক্ষেত্রে বলে রাখি, এই যে পরে কথাটার আগে একটা কমা দেওয়া আছে উপরে, এটার মানে হচ্ছে উপরে। এইভাবে করে কবিতাটা পড়তে হবে, বুঝতে হবে উপরে, কিন্তু কবি বলতে চাচ্ছেন পরে। কেমন? আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নিকো। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এই যে তিনি বর্ণনা করলেন রূপসী কেশবতী কন্যার, অর্থাৎ সন্ধ্যার বর্ণনা করছেন। সন্ধ্যা একটু একটু করে কবির চোখের উপর, মুখের উপর একটু একটু করে নামছে। আর এই মেয়ে অর্থাৎ সন্ধ্যা মেয়েটি বা এলোকেশী মেয়েটি কি করছে? প্রত্যেকটি গাছের মধ্যে ধীরে ধীরে এক একবার করে চুমা অর্থাৎ চুম্বন দিচ্ছে, আর অন্ধকার ধীরে ধীরে ছেয়ে ফেলছে পুরো গাছকে। এইভাবে করে সন্ধ্যা নামছে। এটা অসাধারণ একটি বর্ণনা, চিত্র আঁকছেন তিনি। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। যেভাবে বললাম যে প্রকৃতির কাছ থেকে এমন কতগুলো শব্দ তিনি ছিনিয়ে নিচ্ছেন বা আদর করে আলতো করে নিয়ে নিচ্ছেন নিজের কবিতার উপকরণ বানাবেন বলে। এখানেও কতগুলো বিষয় নিয়েছেন। সন্ধ্যাটিকে আঁকার জন্য যে প্রকৃতি বা বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আঁকার চেষ্টা করছেন কবি, সেগুলো কিন্তু এই শব্দগুলোর পেছনেই ছুটছে সৌন্দর্যটা।
কি কি শব্দ? যেমন ধানের নরম গন্ধের কথা বললেন, আর বলছেন কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর। স্বরটি কি? স্বর হচ্ছে এক প্রকারের ঘাস, স্বর ঘাস। এরপরে পুকুরের জল, চাঁদা, সরপুটি। চাঁদা সরপুটি হচ্ছে মাছের নাম। মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। অর্থাৎ শীত ঋতুর কথা বলছেন, ঠান্ডা হাতের কথা বলছেন কিশোরীর। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, যে ঘাসটিকে কিশোর পায়ে দোলে বা পায়ে পিষে চলে যাচ্ছে সেই ঘাসটির নাম দিলেন মুথা ঘাস। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। লাল লাল যে বটের ফল, সেগুলোর মধ্যে যে কত পুরনো বেদনা জমে আছে, গভীর বেদনা লুকিয়ে রয়েছে, সেই ফলের বেদনাকে অনুভব করছেন কবি। আর বলছেন এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। অর্থাৎ কবি অনুভব করছেন এই যে প্রাকৃতিক সৌন্দর্য, পুরো বাংলার যে একেবারে নিখুঁত দর্শন, বিষয় বস্তু, এই চিন্তা, এই সব কিছুর মধ্যেই তো বাংলা, বাংলার যে প্রাণ, বাংলাদেশের যে প্রাণ, তা এই ছোট্ট ছোট্ট শব্দ, এই বিষয়গুলোর ভেতরেই তো রয়েছে। পুরো সন্ধ্যা যখন নামছে, সমস্ত কিছুর মধ্যেই তো তার অন্ধকারের সৌন্দর্য নামাচ্ছে। তাই কবি বলছেন যে এই সব কিছু নিয়েই কিন্তু বাংলাদেশ, এই সবের সৌন্দর্যকে কেন্দ্র করেই বাংলার প্রাণ রয়েছে।